বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ থেকে শুরু করব রুশ সাহিত্যিক নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। বইটা সম্পর্কে সংক্ষেপে বলি। তারাস বুলবা হচ্ছে নিকোলাই গোগোলের উপাখ্যান সংকলন মিরগোরোদে অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল 1835 সালে। এটা উনি লিখতে শুরু করেছিলেন 1833 সালে। 1835 সালের পরেও তারাস বুলবা উপন্যাসের আমূল পরিমার্জন করেন তিনি। 1842 সালে রচনাবলী প্রকাশের সময় তিনি তারাস বুলবাকে দ্বিতীয় খণ্ডের অন্তর্ভুক্ত করেন। ফলে মানতেই হবে যে 1833 থেকে 1842 এই 9 বছর ধরে গোগোল তারাস বুলবা উপন্যাসটি রচনা করেছেন। এই উপন্যাসের কাহিনী ষোড়শ ও সপ্তদশ শতকের। তুরস্কের সুলতান দক্ষিণে সবসময় ইউক্রেনীয়দের সঙ্গে শত্রুতা বাঁধিয়ে রাখত। তার উপর এসে পড়ে আর এক অশান্তি। 1569 খ্রিস্টাব্দে ইউক্রেন দখল করে পোলরা। তখন ছিল গৌরবের শীর্ষে, শিক্ষায়, সভ্যতায়, ঐশ্বর্যে তখন তারা খুবই উন্নত। পোলরা তখন ছিল ধর্মের রোমান ক্যাথলিক, ফলে ইতালীয় রেনেসাসের প্রভাব তাদের ওপরও এসে পড়েছিল। আগ্রাসী পোল সম্ভ্রান্তরা বিপুলভাবে ইউক্রেনের জমি দখল করতে শুরু করেছিল। তখন তাদের উৎপীড়ন এমন পর্যায়ে এসে পড়েছিল যে ইউক্রেনি ভাষায় শিক্ষাদান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল তারা। 1596 খ্রিস্টাব্দে তারা কিয়েভের সনাতন খ্রিস্টীয় চার্চের ধর্মপ্রচারে বাধা দিয়ে ইউক্রেনীয়দের ওপর চাপিয়ে দিতে চাইল ক্যাথলিক খ্রিস্ট ধর্ম। ইউক্রেনীয়দের ওপর চলতে লাগলো অসহনীয় অত্যাচার। মোট কথা, পোলদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ইউক্রেনীয়দেরকে মানসিক দাসত্বে বেঁধে তাদের জাতীয় স্বাধীনতা হরণ করা এবং ইউক্রেনি সংস্কৃতিকে মুছে দেয়া। এই পরিস্থিতিতেও ইউক্রেনীয় জনগণের মধ্যে জেগে ওঠে তীব্র প্রতিরোধ ও বিদ্রোহ। ইউক্রেনীয় ভূমিদাসেরাই ছিল এইসব বিদ্রোহ ও প্রতিরোধের চালিকা শক্তি। প্রতিরোধকারী ইউক্রেনীয় ভূমিদাসদের মধ্যে কসাক সম্প্রদায় জনসাধারণের অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। সেই কসাক বীরত্বই ব্যঙ্গময় হয়ে উঠেছে তারাস বুলবা উপন্যাসে। এই কসাক সম্প্রদায় নিয়ে লেভ তলস্তয় একটা উপাখ্যান লিখেছিলেন কসাক নামে। কসাকরা কোনো নৃ বংশোদ্ভূত জাতি নয়। একদিকে তুর্ক সুলতান, অন্যদিকে প্রবল শক্তি পোল সামন্ত গোষ্ঠী। এই দুই আক্রমণকারীর নিরন্তর নির্যাতনে দক্ষিণ রাশিয়ার নিপার ও দোন নদীর তীরে এক যোদ্ধা সমাজ গড়ে ওঠে। তাদের পুরুষেরা পরিবার পরিজন ছেড়ে এক সুরক্ষিত বেষ্টনীর মধ্যে বেড়ে উঠত। এই যে বেষ্টনী, সেখানে ছিল একটি সামরিক রাজনৈতিক সংগঠন। এর নাম ছিল জাপোরোজিও সেচ। একে বলা যেতে পারে এক নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ কসাক প্রজাতন্ত্র। এখানে সব কসাক আইনত স্বাধীন ও সমানাধিকারী রূপে গণ্য। তবে তুলনামূলকভাবে ধনী কসাকদের প্রভুত্ব ছিল বেশি। এরা সর্বদাই থাকত যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ ও লুণ্ঠনের জন্য মারা কিংবা মরা দুটোতেই তারা অনুভব করত গৌরব। যুদ্ধের সময় ছাড়া মদ ও জুয়া ছিল তাদের জীবনের প্রধান বিলাস। এমনকি গ্রামে মা বা বধূদের আকর্ষণ তুচ্ছ ছিল তাদের কাছে। মেয়ে মানুষদের প্রতি তাদের অবজ্ঞা ছিল প্রবল। এই গোষ্ঠীতে অর্থাৎ জাপোরোজিও সেচে এসে মিশেছিল উত্তর ও দক্ষিণের নানা জাতির দুর্ধর্ষ মানুষ। বিশেষ করে বহু পলাতক ভূমিদাস পালিয়ে এসে যোগ দিয়েছিল সেখানে। এই সেচের অধিবাসীদের একটাই সমাজ, একটাই পরিচয়, তারা কসাক। জারের অশ্বারোহী বাহিনীর দুর্ধর্ষ সৈনিক হতো তারা। প্রধানত তারা জারের অত্যাচারের নিষ্ঠুর হাতিয়ার হিসাবেই ব্যবহৃত হতো। তারাস বুলবা উপন্যাসের কাহিনী এগিয়ে চলেছে কসাকদের যুদ্ধমুখী স্বভাবের বিস্তারিত বর্ণনার মধ্য দিয়ে। প্রতিফলিত হয়েছে জাতীয় মূল্যবোধের প্রতি আস্থা ও দেশপ্রেম। গোগোলের বর্ণনায় এমন একটা জায়গার পরিচয় মূর্ত হয়ে উঠেছে যে অঞ্চলের অধিবাসীদের কাছে সুলভ শুধু কনকনে ঠান্ডা, ক্ষুধা আর মদ। দিনের পর দিন তাদের জীবন যাপিত হচ্ছিল অর্থহীনতার মধ্য দিয়ে। যুদ্ধ তাদের সেই জীবনে এনে দিয়েছিল মহার্ঘ তাৎপর্য। স্বভূমি আর স্বধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়ার আকাঙ্ক্ষা একটা মানুষকে নায়ক হিসাবে জাগিয়ে তোলে। তাহলে শুরু করছি নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। ঘুরে দাঁড়াও তো বাছা, এ কিরকম সং সাজা হয়েছে? পুরুতদের আলখাল্লার মতো কি পড়েছ এটা? একাডেমিতে সবাই এমনি সাজে নাকি? এই কথা বলে
বৃদ্ধ বুলবা স্বাগত জানালেন তার 2 ছেলেকে। তারা কিয়েভ সেমিনারিতে শিক্ষা শেষ করে গৃহে তাদের পিতার কাছে প্রত্যাবর্তন করেছে। ছেলেরা সব ঘোড়া থেকে নেমেছে। বলিষ্ঠ 2টি যুবক, চোখের দৃষ্টিতে তখনও সলজ্জ ভাব, সম্প্রতি পাশ করা সেমিনারির ছাত্রদের মতো। তাদের সবল সুস্থ মুখ পুরুষের প্রথম উদ্গত শ্বশ্রুরাজিতে আবৃত, এখনো তাতে খুর পড়েনি। পিতার এই অভ্যর্থনায় তারা ভীষণ অপ্রতিভ হয়ে গেল, নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল মাটিতে দৃষ্টি নিবদ্ধ করে। দাঁড়াও দাঁড়াও, ভালো করে তোমাদের দেখে নিতে দাও। ছেলে দুটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বুলবা বলে চললেন, আবার কেমন লম্বা লম্বা পোশাক গায়ে চড়ানো হয়েছে। পোশাক বটে, এমন পোশাক দুনিয়ার কেউ কখনো দেখেনি। তোমাদের একজন একটু দৌড়াও তো, দেখি একবার আলখাল্লায় জড়িয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ো কি না। হেসো না বলছি, হেসো না বাবা, বড় ছেলেটি শেষটায় বলেই ফেলল। দেখো একবার তেজ কত, হাসবো না কেন শুনি। তুমি আমার বাবা হলেও যদি হাসো তবে ঈশ্বরের দিব্যি ধরে ঠ্যাঙ্গানি দেব। কি বললি বেটা হারামজাদা, মারবি বাবাকে? কয়েকবার পিছিয়ে গিয়ে তারাস বুলবা বললেন অবাক হয়ে, হলেই বা বাবা, অপমান করলে আমি কাউকে গ্রাহ্য করি না। কিভাবে লড়তে চাস তুই আমার সঙ্গে, ঘুষোঘুষি? যা দিয়ে খুশি হলেই হলো। তাহলে ঘুষোঘুষি হোক, আস্তিন গুটিয়ে বললেন তারাস বুলবা। দেখবো আমি তোর ঘুষির কত জোর হয়েছে। দীর্ঘদিন বিচ্ছেদের পর প্রীতিমিলনের পরিবর্তে পিতা পুত্র পরস্পরকে পাঁজরে, কোমরে ও বুকে ঘুষি চালাতে লাগলো। একবার পিছিয়ে গিয়ে চেয়ে দেখে, আবার এগিয়ে এসে আক্রমণ করে। ওগো ভালো মানুষেরা, দেখো একবার, বুড়োর বুদ্ধি লোপ হয়েছে, একদম মাথা খারাপ হয়ে গেছে। চৌকাঠে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন ছেলেদের বিবর্ণা, শীর্ণা ও স্নেহময়ী মা। এখনো তিনি তার প্রাণাধিক ছেলেদের আলিঙ্গন করতে পারেননি। ছেলেরা বাড়ি এলো, 1 বছরের ওপর তাদের দেখিনি। আর হায় ঈশ্বর, ওনার মাথায় ঢুকলো কিনা ঘুষাঘুষি। না, দারুণ লড়ছে, বুলবা থেমে গিয়ে বললেন। ঈশ্বরের দিব্যি খুব ভালো। দম নিতে নিতে তিনি বলতে লাগলেন, এত ভালো যে লড়াইটা না বাঁধালেই হতো, খাসা কষাক হবে বটে। এসো বাছা আমার, স্বাস্থ্য অটুট হোক। এসো, এবার আমরা চুমু খাই। পিতা পুত্র পরস্পরকে চুম্বন করতে লাগলো। ঠিক করেছো বেটা, সকলকে এরকম ঠ্যাঙাবে যেমন আমাকে ঠ্যাঙালে, কাউকে ছেড়ে কথা কইবে না। কিন্তু যাই বলো, তোমার পোশাকটি দেখলে হাসি পায়। এটা আবার কি ঝুলছে দড়ির মতো? আর তুই বোকারাম, অমন হাত ঝুলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ছোট ছেলেটির দিকে ফিরে বললেন। কিরে বেটা, কুত্তার বাচ্চা, 2-4 ঘুষি দিবি না আমাকে? তোমার যত ভাবনা সব ওই, বললেন মা। ইতিমধ্যেই তিনি ছোট ছেলেটিকে বুকে টেনে নিয়েছেন। কে কবে শুনেছে যে বাচ্চারা আপন বাপকে ঠ্যাঙাবে? এখন যেন আর কোনো কাজ নেই। ওই তো ছেলে মানুষ এসেছে এত দূর থেকে, এলিয়ে পড়েছে। ছেলে মানুষটির কিন্তু বয়স 20 পার হয়ে গেছে, পাকা 6 ফুট লম্বা। এখন একটু জিরোবে, কিছু খাবে দাবে, তা না, উনি বলছেন ঘুষি চালাতে। এটা দেখছি একেবারে দুধের খোকা, বুলবা বললেন। ওরে বেটা, মায়ের কথা শুনিস নে, ও মেয়ে লোক কিছুই জানে না। কচি ছেলে হয়ে থাকবি সারা জীবন? তোদের জীবন খোলা মাঠ আর তেজি ঘোড়া, এই হলো তোদের জীবন। আর দেখছিস এই তরোয়াল, এই হলো গে তোদের মা। যত হাবিজাবি দিয়ে তোদের মাথাটা ভরা হচ্ছে, একাডেমি, বইপত্র, পাত্র বই, দর্শনবিদ্যা, যত সব বাজে মাল। থু। এখানে বুলবা এমন একটা কথা লাগালেন যা ছাপানো যায় না। দেখছি তোদের পরের সপ্তাহে পাঠাতে হবে জাপোরোজেতে। সেখানে পাবি শিক্ষার মতো শিক্ষা, সেখানেই তোদের স্কুল, সেখানেই বুদ্ধি খুলবে তোদের। মাত্র 1 সপ্তাহ থাকবে ওরা বাড়িতে। বৃদ্ধা জীর্ণা শীর্ণা মা সজল চক্ষে শোকার্ত স্বরে বললেন, বাছারা একটু আমোদ করতে পাবে না? পাবে না নিজেদের ঘর বাড়ি চিনে নিতে? আর আমিও যে চোখ ভরে ওদের একটু দেখবো, তার সময় থাকবে না? ঢের হয়েছে নাকি কান্না, ঢের হয়েছে বুড়ি।
কসাকের কাজ নয় মেয়েদের সঙ্গে থাকা। তুমি তো চাও ওদের আঁচলের আড়ালে লুকিয়ে রাখতে, ওদের ওপর চেপে বসে মুরগির মতো ডিমে তা দিতে। যাও যাও, এখন যা কিছু খাবার দাবার আছে সাজিয়ে ফেলো। তোমারও পিঠে পুলি, মিঠাই মন্ডা, ওসব মিষ্টান্ন আমাদের চাই না। নিয়ে এসো আস্ত ভেড়া, একটা ছাগল, আর 40 বছরের পুরনো মধু, আর নিয়ে এসো ভদকা যত পারো। তোমার এই কিশমিশ বা ছাইভস্য মেশানো নয়, একদম খাঁটি ফেনিয়ে ওঠা ভদকা, যা ঝলমল করবে, শি শি করবে খ্যাপার মতো। বুলবা তার ছেলেদের নিয়ে গেলেন বাড়ির বড় ঘরটায়। গলায় নিখাত সোনার হার পরা দুটি সুন্দরী দাসী সেখান থেকে ঘর গোছানো ফেলে ছুটে বেরিয়ে গেল। হয়তো তারা ভয় পেয়েছিল এই কড়া মেজাজের ছোট কর্তাদের আগমনে, অথবা পুরুষ দেখলেই চিৎকার করে সবেগে পালানো ও তারপর লজ্জায় অনেকক্ষণ ধরে জামার আস্তিন দিয়ে মুখ ঢেকে রাখার যে মেয়েলি প্রথা আছে, তারা হয়তো সেটাই পালন করেছিল। বড় ঘরটি সাজানো সেই অতীত এক যুগের রুচিতে। গ্রাম্যজন পরিবৃত হয়ে বান্দুরার মৃদু গুঞ্জনের তালে ইউক্রেনে একদা শ্বশ্রুধারী অন্ধ বৃদ্ধ চারণেরা যেসব গান গেয়ে শোনাত, এবং যে গান আর এখন শোনা যায় না, সেই সব গান ও লোকগাথাতেই শুধু বেঁচে আছে সেই যুগটা। ঘরটি সাজানো সেই কঠিন সামরিক যুগের রুচিতে, যখন ইউক্রেনে শুরু হয়েছিল গির্জার ঐক্য ধর্ম প্রবর্তনের বিরুদ্ধে প্রথম সংঘর্ষ। ঘরের চারদিক তকতকে রঙিন মাটির প্রলেপ দেয়া, দেয়ালের গায়ে ঝোলানো আছে তরোয়াল, ঘোড়ার চাবুক, পাখি ও মাছ ধরার জাল, বন্দুক, চমৎকার পালিশ করা বারুদ রাখার শিঙ্গা, ঘোড়ার মুখে সোনার লাগাম ও রূপো বাঁধানো বাঁধন দড়ি। ঘরের জানলাগুলি ছোট ছোট, তাতে গোলাকৃতি অস্পষ্ট সার্সি কাচ লাগানো। এরকম সার্সি এখনো দেখা যায় কেবল পুরনো গির্জা ঘরে। ঠেলে না তুললে তার ভেতর দিয়ে কিছুই দেখা অসম্ভব। জানালা ও দরজা ঘিরে লাল রঙের বেড়। ঘরের কোণের তাকগুলিতে সাজানো সবুজ ও নীল কাচের কলসি, বোতল, জলপাত্র, রূপোর কাজ করা পানপাত্র, সোনার ঝালর দেয়া নানা ধরনের কাজ করা ভিনিসিও, তুর্কি, চেরোকেসীয় চুমুকের বাটি। এগুলি বুলবার ঘরে এসে পৌঁছেছে নানা বিচিত্র পথে, 3-4 হাত ঘুরে। সেই সাহসিকতার যুগে এটা ছিল অতি সাধারণ। ঘরের ভেতরে চারদিকে এরম কাঠের বেঞ্চি, সামনের কোণে আইকনের নিচে প্রকাণ্ড টেবিল, প্রশস্ত চুল্লি, তার বিভিন্ন অংশ, কোনোটা বেরিয়ে আসা ও কোনোটা ভেতরে ঢোকানো, বিচিত্র বর্ণের টালি দিয়ে ঢাকা। এ সমস্তই আমাদের দুটি তরুণের কাছেই খুবই পরিচিত। তারা প্রতি বছর ছুটির সময় পায়ে হেঁটে আসত। পায়ে হেঁটে, কেননা তাদের তখনও ঘোড়া ছিল না। সেমিনারি ছাত্রদের ঘোড়ায় চড়ার অনুমতি তখন ছিল না। লম্বা চুলে ঝুঁটি ছিল তাদের বয়স হওয়ার একমাত্র প্রমাণ, এবং অস্ত্রধারী যে কোনো কসাকের অধিকার ছিল তা ধরে টানার। পাশ করে বেরোবার পরেই কেবল বুলবা তার ঘোড়ার পাল থেকে একজোড়া জোয়ান ঘোড়া তাদের পাঠিয়ে দেন। যেসব স্কোয়াড্রন কমান্ডার আর তার রেজিমেন্টের যেসব অফিসার তখন সেখানে ছিলেন, তাদের সকলকে ছেলেদের বাড়ি ফেরার উপলক্ষে বুলবা আমন্ত্রণ করলেন। তাদের মধ্যে 2 জন এবং তার পুরনো বন্ধু কসাক ক্যাপ্টেন দমিত্র তফকাচ আসার সঙ্গে সঙ্গে তিনি তাদের কাছে নিজের ছেলে দুটিকে উপস্থিত করে বললেন, দেখুন কি বাহাদুর ছেলে এরা, আমি শিগগিরই এদের সেচে পাঠাবো। অতিথিরা বুলবাকে ও যুবক দুটিকে অভিনন্দন জানালেন, বললেন যে কাজটা ঠিকই হচ্ছে। যুবকদের পক্ষে জাপোরোজয়ের সেচের চেয়ে ভালো শিক্ষালয় নেই। তাহলে অফিসার ভাই সব, আপনারা সবাই টেবিলে বসে পড়ুন, যার যেখানে খুশি। ওরে ছেলেরা, প্রথমে কিছুটা ভদকা খাওয়া যাক, বললেন বুলবা। ঈশ্বর মঙ্গল করুন তোমাদের স্বাস্থ্যের জন্য। অস্তাপ, তোমার আর আদ্রি, তোমার ঈশ্বর করুন যেন তোমরা সর্বদা যুদ্ধে জয়ী হও। যত বিধর্মী হোক তারা তুর্কি, হোক তারা তাতার, ঠ্যাঙাবে তাদের। আর পোলদেরও, যদি তারা আমাদের ধর্মে হাত দিতে শুরু করে। পাত্র এগিয়ে দাও না হে। ভদকাটা কি ভালো নয়? বলো তো, ভদকাকে কি বলে লাতিনে? দেখলে তো ছেলেরা, লাতিনরা কিরকম মূর্খ ছিল। তারা জানতই না যে পৃথিবীতে ভদকা বলে বস্তু আছে। আর সেই লোকটার নাম কি, যে লাতিন কবিতা লিখত? আমার বিদ্যের দৌড় তো বেশি নয়, তাই ঠিক জানি না। হোরেস নয় কি? বাবা যেন কি,
বড় ছেলে অন্তাপ নিজের মনে ভাবল, পুরো ঘুঘু জানেন সব, আর দেখান যেন কিছুই জানেন না। আর্খিমান্দ্রিত, তোমাদের ভদকা একটু শুকতেও দেয়নি বোধ হচ্ছে, তারাস বলে চললেন। আর কবুল করে ফেলো তো দেখি বাছারা, তাজা চেরি আর বাড়চের ছড়ি দিয়ে কিরকম পিটুনিটা দিয়েছে, কষাকের পিঠ আর গতরের যেখানে পেরেছে সেখানে। বেশি বুদ্ধিমান হয়ে গেলে লাঠিপিটাও করেছে আশা করি। তা শুধু কেবল শনিবারে নয়, বোধ হচ্ছে বুধ ও বৃহস্পতিবারেও। আগের কথা পেরে কি হবে বাবা, ঠান্ডা গলায় উত্তর দিল অস্তাপ। যা হয়ে গেছে তা ফুরিয়ে গেছে। এখন একবার লেগে দেখুক না, আন্দ্রি বলল। আসুক না কেউ এখন খোঁচাতে, কোনো একটা তাতারের একবার দেখা পেলে হয়, তাকে দেখিয়ে দেব কষাকের তরোয়াল কি জিনিস। বেশ বলেছ বেটা, ঈশ্বরের দিব্যি বলেছ, বেশ। তবে তোমরা যখন যাবেই আমিও তোমাদের সঙ্গে যাব। হে ঈশ্বর, আমিও যাব। কিসের জন্য শালা আমি পড়ে থাকবো এখানে? থাকবো কি শুধু গমের চাষের করতে, ঘরের দেখাশোনা করতে, ভেড়া শুয়োর চড়াতে আর স্ত্রীর সঙ্গে মাগিপনা করতে? চুলোয় যাক মাগি, আমি কষাক, ও আমার পোষাবে না। নাই বা থাকলো এখন লড়াই, তবুও আমি যাব তোমাদের সঙ্গে জাপরোজয়েতে, সেখানে ফুর্তিতে ঘুরে বেড়াবো। হে ঈশ্বর, যাবই আমি। বৃদ্ধ বুলবা ক্রমেই একটু একটু করে উত্তেজিত হতে লাগলেন। শেষে হলেন একেবারে ক্রুব্ধ, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ও সম্ভ্রমসূচক ভঙ্গিতে মাটিতে পা ঠুকলেন। আমরা কালই যাব, দেরি করে লাভ কি? এখানে আমরা কোন শত্রুর অপেক্ষায় বসে আছি? এ বাড়িতে আমাদের কিসের দরকার? কি হবে আমাদের এসব নিয়ে? কিসের জন্য এই ঘটিবাটি? এই বলে তিনি যত ঘটিবাটি গেলাস ছিল তা চূর্ণ করে মাটিতে ছুটতে লাগলেন। হতভাগিনী বৃদ্ধা স্বামীর এই আচার ব্যবহারে অভ্যস্ত। একটা বেঞ্চিতে বসে ম্লানভাবে তিনি চেয়ে দেখছিলেন। কিছু বলার সাহস তার ছিল না, কিন্তু তার পক্ষে ভীতিপ্রদ এই সিদ্ধান্ত যখন শুনলেন, তখন চোখের জল তিনি রাখতে পারলেন না। চেয়ে রইলেন নিজের ছেলে দুটির দিকে। এদের সঙ্গে আসন্ন বিচ্ছেদ অবধারিত। কে বর্ণনা করতে পারে তার দুঃখের নিঃশব্দ আবেগ, যা কম্পিত হচ্ছিল বুঝি তার চোখের দৃষ্টিতে, তার দৃঢ়বদ্ধ দুই ঠোঁটের আক্ষেপণে। বুলবা ছিলেন ভীষণ একরোখা। তিনি ছিলেন সেই প্রকৃতির লোক যাদের দেখা গিয়েছিল শুধু কঠোর 15 শতকে ইউরোপের অর্ধযাযাবর এক কোণে, যখন সমস্ত আদিম দক্ষিণ রাশিয়া তার নৃপতিবর্গ কর্তৃক পরিত্যক্ত হয়ে মঙ্গোলীয় লুণ্ঠনকারীদের অপ্রতিরোধ্য আক্রমণে বিধ্বস্ত ও পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যখন ঘরবাড়ি হারিয়ে লোকে সাহসী হয়ে ওঠে, যখন তারা এই ভস্যের উপর বসে, চারিদিকের ভীতিপ্রদ প্রতিবেশী ও চিরন্তন বিপদে পরিবৃত হয়ে সোজাসুজি তাদের সম্মুখীন হতে অভ্যস্ত হয়, পৃথিবীতে ভয় বলে যে কিছু আছে তা ভুলে যায়, যখন চিরপ্রশান্ত প্রকৃতি স্লাভীয় তেজ সামরিক শিখায় উদ্দীপ্ত হয়ে ওঠে, সূচিত করে রুশ চরিত্রের এক উন্মুক্ত উদ্দাম বিকাশ, কষাকত্ব, যখন সব নদী তীর, পারঘাট, ঢালুভূমি ও বাসোপযোগী স্থান ভরে ওঠে কষাকে। তাদের সংখ্যা কত কেউ জানত না। এক সুলতান তাদের সংখ্যা জানতে চাইলে তাদের সাহসী সাথীরা ঠিকই উত্তর দিয়েছিল, কে জানে কত। আমরা সারা স্তেপে ছড়িয়ে আছি, যেখানেই ঢিপি সেখানেই কষাক। বাস্তবিকই এটা ছিল রুশ শক্তির এক অসাধারণ প্রকাশ। দুঃখের আগুনে পোড়া লোকের অন্তর থেকে এর উদ্ভব। পূর্বতন ছোট ছোট রাজ্য ও ছোট ছোট শহর যা ছিল শিকারী ও কুকুর পালকের দলে ভরা, তাদের বদলে প্রাক্তন ছোট ছোট রাজা, যারা পরস্পরের সঙ্গে শত্রুতা ও ব্যবসা করত নিজেদের শহর নিয়ে, তাদের বদলে উদ্ভূত হল পরাক্রান্ত বসতি এবং পরিবৃত কুরেন সমূহ। এরা সংঘবদ্ধ হয়েছিল একই বিপদের ভয়ে, অখ্রিস্টীয় আক্রমণকারীদের বিরুদ্ধে একই ঘৃণায়। ইতিহাস থেকে সকলেরই জানা আছে কেমন করে এদের অবিরাম সংগ্রাম ও নির্ভীক জীবন ইউরোপকে সেই অদম্য উপদ্রবের ধারা থেকে বাঁচায়, যা তখন ইউরোপের অস্তিত্বকে বিপন্ন করতে উদ্যত হয়েছিল। ছোট ছোট নৃপতিদের বদলে পোল রাজারা তখন এই বিশাল ভূখণ্ডের অধিপতি, যদিও তারা দুর্বল ও দুরস্থ। তারা বুঝতেন কষাকদের মূল্য, তাদের এই সামরিক ও সতর্ক জীবনযাত্রায় কত সুবিধা। তারা এদের উৎসাহ দিতেন, এই ব্যবস্থার গুণগান করতেন। তাদের সুদূর শাসনের অধীনে কষাকদেরই ভেতর থেকে নির্বাচিত কমান্ড্যান্টরা এই সকল বসতি ও কুরেনকে রেজিমেন্টে ও সামরিক বিভাগে রূপান্তরিত করে ফেলে।
এটা কোনো নিয়মিত স্থায়ী বাহিনী নয়। সেরকম বাহিনীর কোনো চিহ্নই কোথাও ছিল না। কিন্তু যুদ্ধ বাঁধলে মাত্র 8 দিনের মধ্যেই প্রত্যেক কসাক ঘোড়ায় চড়ে দস্তুর মতো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেখা দিত। রাজার কাছ থেকে মাত্র একটি স্বর্ণমুদ্রার বিনিময়ে লড়াই করতে রাজি থাকত। আর 2 সপ্তাহের মধ্যে এমন সৈন্যবাহিনী সংগৃহীত হতো যা কোনো রাজকীয় আদেশের জোরে কখনো একত্রিত করা যেত না। অভিযান শেষ হলেই যোদ্ধারা ফিরে যেত তাদের চাষের ক্ষেতে ও চারণভূমিতে, নিপার নদীর পার ঘাটে। তারা মাছ ধরত, কেনাবেচা করত, বিয়ার বানাতো ও ফের হয়ে যেত স্বাধীন কসাক। তাদের অসাধারণ কর্মকুশলতায় সমসাময়িক বিদেশীয়রা সঙ্গত কারণেই বিস্ময় প্রকাশ করেছে। এমন হাতের কাজ ছিল না যা কসাকদের অজানা। মদ বানানো, টানাগাড়ি তৈরি, বারুদ গুড়ানো, কামার লোহারের কাজ সবই তারা করত এবং সেই সঙ্গে জানতো কেমন করে উদ্দাম আনন্দ উপভোগ করতে হয়, মাতাল হয়ে এমন মাতামাতি করতে হয় যা কেবল ঋষিরাই জানে। সবকিছুই তাদের হাতের মুঠোয়। নিয়মিত সৈন্যদলের তালিকায় নাম লেখানো কসাক যুদ্ধের সময় যুদ্ধে যোগ দিতে বাধ্য ছিল, কিন্তু এদের ছাড়াও সবসময়ই গুরুতর প্রয়োজনে পাওয়া যেত অশ্বারোহী স্বেচ্ছাসেবকের দল। কসাক ক্যাপ্টেনরা একবার গ্রামের বাজারে ও ময়দানে গিয়ে টানাগাড়ির উপর দাঁড়িয়ে গলা ছেড়ে চিৎকার করে বললেই হলো, ওহে সব বিয়ার বানানো মদ চেলায়ের দল, থামাও তোমাদের বিয়ার চোলানো। চুল্লির ধারে শুয়ে শুয়ে মোটা গতর দিয়ে মাছিদের ভোঁজ খাইয়ে আর কাজ নেই। চলে এসো, সব চলে এসো, বীরের খ্যাতি ও সম্মান অর্জন করো। আর ওহে তোমরা হাল ঠেলা, গম্বনা, ভেড়ার রাখাল, মেয়ে পাগলার দল, শেষ করো তোমাদের লাঙ্গলের পিছু পিছু চলা, মাটিতে কাদায় তোমাদের হলদে জুতো ভরিয়ে তোলা, শেষ করো তোমাদের মেয়েদের পেছনে পেছনে ছুটে বীরের শক্তি নষ্ট করা। সময় এসেছে এখন কসাকদের গৌরব অর্জনের। কথাগুলি হয়ে উঠত যেন শুকনো কাঠের গাদায় আগুনের ফুলকি। চাষি ভেঙে ফেলত তার লাঙ্গল, বিয়ার ও মদ চোলায়ের দল ফেলে দিত ভাটিখানা, গুড়িয়ে ফেলত মদের পিপে। কারিগর ও দোকানদারেরা তাদের কলকবজা ও মালপত্রকে জলাঞ্জলি দিয়ে বাড়ির জিনিসপত্র চুরমার করত। সকলেই চড়ে বসত যে যার ঘোড়ায়। এক কথায় রুশচরিত্র এখানেই পেত তার সবচেয়ে শক্তিময় প্রবল প্রকাশ। তারাস ছিলেন আদতে প্রাচীন কর্নেলদের একজন। এক উদগ্র সামরিক আবেগ ছিল তার জন্মগত। তার বিশিষ্ট লক্ষণ ছিল তার রুক্ষ ও সোজাসুজি ব্যবহার। সেইকালে রুশ অভিজাত শ্রেণীর উপর পোলিও প্রভাব দেখা দিতে শুরু করেছিল। অনেকেই পোলিও ধরন ধারণ গ্রহণ করছিল, চালু করছিল তাদের বিলাসিতা, দাসদাসীর জাঁকজমক, বাজপাখি, শিকারের দল পোষা, ভোজনোৎসব আর দরবার। তারাসের এটা মনোপুত ছিল না। তিনি ভালোবাসতেন কসাকের সাদাসিধা জীবন। যারা ওয়ার্শর দিকে ঝুঁকত সেই সব বন্ধুর সঙ্গে তার বিবাদ বাঁধত। তিনি তাদের বলতেন পোলিও প্রভুদের ভৃত্য। সর্বদাই তিনি অক্লান্ত আর নিজেকে ভাবতেন সনাতন খ্রিস্টীয় ধর্মের ন্যায়সঙ্গত রক্ষাকর্তা। যেখানে ইজারাদারের অত্যাচারের বিরুদ্ধে অথবা কোনো নতুন চিমনি ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ শোনা যেত, সেই সব গ্রামে তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে উপস্থিত হতেন। তিনি নিজেই কসাকদের সহায়তায় বিচার নির্বাহ করতেন। তার নিয়ম ছিল যে 3টি ব্যাপারে তরোয়াল সর্বদা ব্যবহার করা চলে, যথা যদি পোলিও কর্মচারীরা কসাক মণ্ডলদের উপযুক্ত সম্মান না দেখায় এবং তাদের সামনে মাথার টুপি না খোলে, যদি কেউ সনাতন খ্রিস্টীয় ধর্মকে পরিহাস করে, পিতৃপুরুষের আচারবিধি না মানে, আর সর্বশেষে যদি শত্রুপক্ষ হয় মুসলমান কিংবা তুর্কি, যাদের বিরুদ্ধে তার মতে খ্রিস্টান জগতের গৌরবের জন্য যে কোনো অবস্থায় অস্ত্র ব্যবহার করা ন্যায়সঙ্গত। এখন আগে থেকে তিনি এই ভেবে পুলকিত হলেন। 2 ছেলেকে নিয়ে সেচে হাজির হয়ে কিভাবে তিনি বলবেন, দেখো তোমরা কেমন 2টি খাসা জোয়ান তোমাদের জন্য এনেছি। কিভাবে তিনি যুদ্ধে পোর খাওয়া প্রবীণ বন্ধুদের সঙ্গে তাদের পরিচিত করে দেবেন। কিভাবে যুদ্ধবিদ্যায় ও পানন্মাদে তাদের প্রথম সাফল্য তিনি নিজে দেখবেন। পানন্মাদকেও তিনি ধরতেন বীরের মর্যাদার অন্যতম। তিনি প্রথমে ভেবেছিলেন তাদের একলাই পাঠাবেন, কিন্তু তাদের তারুণ্য, তাদের দীর্ঘ আকৃতি, সবল পুরুষালী সৌন্দর্য দেখে তার যুদ্ধপ্রিয় অন্তর উদ্দীপ্ত হয়ে উঠল। তিনি নিজে পরের দিনই তাদের সঙ্গে যাবার সংকল্প করলেন, যদিও এই সিদ্ধান্তের পেছনে তার একরোখা খেয়াল ছাড়া আর কোনো প্রয়োজনই ছিল না। তিনি তখনই কাজে লেগে গেলেন, হুকুম জারি করতে লাগলেন, তার তরুণ ছেলেদের জন্য ঘোড়া ও সাজসজ্জা ঠিক করতে লাগলেন। আস্তাবলে ও ভাণ্ডারে যাতায়াত শুরু হলো এবং যারা পরের দিন তাদের সঙ্গে যাবে সেই সব ভৃত্য বাছাই করতে লাগলেন।
ক্যাপ্টেন তবকাজকে তিনি তার কর্তৃত্ব দিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে কড়া আদেশ দিয়ে রাখলেন যে তিনি সেচ থেকে যদি কোনো সংবাদ পাঠান তাহলে তৎক্ষণাৎ যেন সমস্ত রেজিমেন্টকে নিয়ে সেচের দিকে যাত্রা করা হয়। কোনো কিছুই তিনি ভুললেন না, যদিও তার অবস্থা তখন টলটলায়মান, মাথায় ভদকার বাষ্প ঘুরছে। তিনি এমনকি এ হুকুমও দিলেন যে ঘোড়াগুলিকে জল দিতে হবে এবং তাদের ডাবা যেন ভালো বড়দানা গমে ভরা থাকে। এই কাজ শেষ করে যখন ফিরলেন তখন তিনি বেশ ক্লান্ত। তাহলে ছেলেরা, এখন ঘুমানো দরকার, কাল করা যাবে ঈশ্বর যা চান। বিছানা ঝঞ্ঝাট করে কোনো কাজ নেই গো, আমাদের বিছানার কোনোই দরকার নেই, আমরা উঠোনেই শোব। রাত্রি সবেমাত্র আকাশকে আলিঙ্গন করেছে, কিন্তু সকাল সকাল শুয়ে পড়াই বুলবার অভ্যাস। একটা গালিচার ওপর তিনি গা এলিয়ে দিলেন, গায়ের ওপর টেনে নিলেন মেষ চর্মের আলখেল্লা, কেননা রাতের বাতাস ছিল বেশ তাজা, আর বাড়িতে থাকলে বুলবা গরম কিছু দিয়ে গা ঢাকতে ভালোবাসতেন। অচিরেই তার নাক ডাকতে শুরু করলো। পরে সারা উঠানে ঘটল তার অনুরণন। নানা কোণ থেকে যে যেখানে শুয়েছিল তাদের নাক ডাকার সুর উঠতে লাগলো। সকলের আগে ঘুমালো পাহারাদার, কারণ ছোট কর্তাদের বাড়ি ফেরার উৎসবে সেই পান করেছিল সবচেয়ে বেশি। ঘুম এলো না কেবল হতভাগিনী মায়ের। তার আদরের দুটি ছেলে পাশাপাশি শুয়ে আছে, তাদের শিওরে এসে বসে তিনি চিরুনি দিয়ে আঁচড়াতে লাগলেন তাদের অযত্নে জট পড়া নবীন কোকড়া চুল, চোখের জলে তাদের ভেজালেন। তিনি তাদের দেখতে লাগলেন সমস্ত মন প্রাণ দিয়ে, সকল অনুভূতি দিয়ে। তার সমস্ত সত্তা যেন পরিণত হয়েছে কেবল চোখের দৃষ্টিতে, তবুও যেন দেখে আঁশ মেটে না। নিজের স্তন্য দিয়ে তিনি তাদের খাইয়েছেন, লালন করেছেন, মানুষ করেছেন, আর এখন এই দেখা কেবল ক্ষণেকের তরে। বাছারা আমার, সোনার চাঁদেরা, কি হবে তোদের, কি আছে তোদের কপালে? বলতে বলতে চোখের জল জমে উঠল তার বলিরেখায়, যে বলিরেখা তার এককালে সুশ্রী মুখকে বদলে দিয়েছে। সত্যি তার অবস্থা করুণ, সেই বেপরোয়া যুগের আর সব নারীর মতোই। শুধু ক্ষণকাল তিনি জীবনে পেয়েছিলেন প্রেম, প্রণয়ের প্রথম উদগ্র আবেগে, যৌবনের প্রথম উদগ্র প্রারম্ভে। তারপরই তার কঠিন প্রণয়ী তাকে ছেড়ে গেলেন তরবারির জন্যে, সাথীদের জন্য, পানন্মত্ততার জন্য। বছরে 2-3 দিন হয়তো স্বামীর সঙ্গে দেখা হতো, তারপরে কয়েক বছর আর তার কোনো সাড়া পাওয়া যেত না। কিন্তু যখন দেখা হতো স্বামীর সঙ্গে, যখন থাকতেন একত্রে, তখনই বা কি জীবন ছিল তার। অপমান, এমনকি প্রহারও সহ্য করতে হতো তাকে। মাঝে মধ্যে যদি বা কিছু আদর পেতেন, তার মধ্যে পাওয়া যেত কেবল করুণার দান। অমিতচারী জাপরজয়ের রুক্ষ আবহাওয়া, চরিত্র গড়ে ওঠা এই নারীবর্জিত বীরদের মধ্যে তিনি ছিলেন এক অদ্ভুত জীব। তার নিরানন্দ যৌবন এক নিমেষে ঝরে গেল। তার সদা লাবণ্যময় গাল আর বুক বিবর্ণ হল বিনা চুম্বনে, আবৃত হল অকাল বলি রেখায়। তার সমস্ত ভালোবাসা, সমস্ত অনুভূতি, নারীর প্রকৃতিকে যা ছিল কোমল ও সাবেক, তার সব তার মধ্যে পরিণত হলো একমাত্র মাতৃত্বের অনুভূতিতে। স্তেপ অঞ্চলের গাংচিলের মতো আবেগে আর যন্ত্রণায় তিনি ডানা মেলে রইলেন তার ছেলেদের উপর। তার বাছাদের, সোনার চাঁদ ছেলেদের তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বুঝি আর কখনো দেখা হবে না। কে বলতে পারে, হয়তো প্রথম সংঘর্ষেই তাতারেরা তাদের মাথা কেটে ফেলবে। তিনি জানতেই পাবেন না কোথায় পড়ে থাকবে তাদের প্রক্ষিপ্ত দেহ। পথের ধারে শকুনে হয়তো তাদের ছিঁড়ে খাবে, অথচ তাদের রক্তের প্রত্যেকটি বিন্দুর জন্য তিনি তার সর্বস্ব দিতে রাজি। ফোঁপাতে ফোঁপাতে তিনি তাদের চোখের দিকে চেয়ে রইলেন। সর্বজয়ী নিদ্রায় সে চোখ মুদে আসছিল। মনে ভাবলেন, হয়তো বুলবা জেগে উঠে এদের চলে যাওয়া আরও 2-1 দিন পিছিয়ে দেবেন। হয়তো তিনি এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভেবেছেন শুধু বেশি মদ খেয়ে। ঊর্ধ্ব আকাশ থেকে চাঁদ অনেক আগে আলোকিত করেছে সমস্ত প্রাঙ্গণকে। প্রাঙ্গণ ভর্তি ঘুমন্ত লোকের দল, ঘনবদ্ধ উইলো গাছ আর প্রাঙ্গণের চতুর্দিকের উঁচু আগাছা ঢাকা বেড়া। তিনি তখনও বসে আছেন তার আদরের ছেলেদের মাথার কাছে, এক লহমাও চোখ ফেরাচ্ছেন না। ঘুমের কথা তার মনে নেই। ইতিমধ্যেই ঘোড়ারা উষার আগমন টের পেয়ে ঘাস চিবানো বন্ধ করে শুয়ে পড়েছে। উইলো গাছের মাথায় শুরু হয়েছে পাতার ফিসফিস। একটু একটু করে তা সেখান থেকে একেবারে নিচে নেমে এলো। রাত্রি প্রভাত পর্যন্ত তিনি বসে রইলেন। একটুও ক্লান্তি নেই। মনের ইচ্ছে রাতের যেন অবসান না হয়। স্টেপ থেকে বাচ্চা ঘোড়ার রেশা শোনা গেল। আকাশে গাঢ় লাল আলোকের রেখা উঠল ঝলসে। বুলবা হঠাৎ জেগে লাফিয়ে উঠলেন। গত সন্ধ্যায় যেসব আদেশ দিয়েছেন তা তার বেশ মনে ছিল। ওহে ছোকরারা, ঢের ঘুম হয়েছে,
সময় নেই, আর সময় নেই, ঘোড়াগুলোকে জল দে। আর বুড়ি গেল কোথায়? নিজের স্ত্রীকে তিনি সাধারণত এই বলে ডাকতেন। হাত চালাও বুড়ি, যা হয় কিছু খেতে দাও, সামনে লম্বা পাড়ি। হতবাগিনী বৃদ্ধার শেষ আশা নিভে গেল। হতাশ হয়ে তিনি স্খলিত পদে ভেতরে গেলেন। চোখের জলে তিনি প্রাতরাশের আয়োজন করতে লাগলেন, আর বুলবা করতে লাগলেন হুকুম জারি। আস্তাবলে ছোটাছুটি, নিজেই বাঁচলেন ছেলেদের জন্য সবচেয়ে ভালো সাজ। সেমিনারি ছাত্রদের ভোল হঠাৎ পাল্টে গেল। আগেকার কর্দমাক্ত উঁচু বুটের বদলে তারা পরল লাল মরক্কো চামড়া জুতো, গোড়ালিতে রূপোর না লাগানো, ঢিলে সালোয়ার কৃষ্ণ সাগরের মতো প্রশস্ত, তাতে অজস্র ভাঁজ, সোনার বেষ্টনী দিয়ে আটকানো। বেষ্টনী থেকে ঝুলছে লম্বা লম্বা চামড়ার ফালি, গোছা ও থোপা ইত্যাদি দিয়ে তা সাজানো পাইপের জন্য। তাদের ঝলমলে বনাতের কষাকি কুর্তার রং উজ্জ্বল লাল, যেন আগুনের মতো। নানা রকমের নকশায় চিত্রিত কোমরবদ্ধ দিয়ে তা বাঁধা। তাতে গোজা খোদাই কাজ করা তুর্কি পিস্তল, গোড়ালির কাছে ঝনঝন করছে তলোয়ার। ছেলেদের মুখ তখনও বিশেষ রোদ পোড়া হয়ে ওঠেনি। মনে হলো যেন সে মুখ আরো সুন্দর, আরো গৌরব হয়ে উঠেছে। যৌবনের কালো গোফের রেখা উজ্জ্বল করে তুলেছে তাদের বর্ণের শুভ্রতা। তারুণ্যের স্বাস্থ্য ও দৃঢ়তায় তা দীপ্ত। কালো ভেড়ার লোমের স্বর্ণশীর্ষ টুপিতে তাদের দেখাচ্ছিল অতি সুন্দর। হতভাগিনী মা, তাদের দেখে তিনি একটা কথাও উচ্চারণ করতে পারলেন না। তার চোখ জলে ভরে গেল। অবশেষে বুলবা বললেন, শোনো ছেলেরা, সব তো তৈরি, আর দেরি নয়। এখন আমাদের খ্রিস্টিয়ান রীতি অনুসারে পথে যাত্রা করার আগে আমাদের সকলকে বসতে হবে। সকলে বসল, এমনকি ভৃত্যেরাও। তারা সসম্মানে দ্বারের কাছে দাঁড়িয়েছিল। বুলবা বললেন, গিন্নি, এখন তোমার ছেলেদের আশীর্বাদ করো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তারা নির্ভয়ে যুদ্ধ করে, সর্বদা বীরের সম্মান বজায় রাখে, খ্রিস্টের ধর্মকে রক্ষা করে। আর তা যদি না করে, তবে যেন তাদের নিধন হয়, যেন তাদের আত্মার কোনো চিহ্ন না থাকে এই পৃথিবীতে। তোমাদের মায়ের কাছে যাও ছেলেরা, মায়ের প্রার্থনা জলে স্থলে সর্বত্র রক্ষা করে। মা সকল মায়ের মতোই দুর্বল। তাদের আলিঙ্গন করলেন ও দুটি ছোট বিগ্রহ বার করে ফোঁপাতে ফোঁপাতে তাদের গলায় ঝুলিয়ে দিলেন। তোমাদের রক্ষা করুন মেরি মাতা, ভুলো না। বাছারা, তোমাদের মাকে অন্তত তোমাদের খবর দিও। তিনি আর কিছু বলতে পারলেন না। বুলবা বললেন, চলো হে, এখন আমরা যাই। জিন বাঁধা অশ্বেরা দাঁড়ে দাঁড়িয়েছিল। বুলবা একলাফে তার শয়তানের ওপর চেপে বসলেন। পিঠে অশ্বারোহীর জগদ্দল চাপে ঘোড়াটা পাগলের মতো টলে উঠল, কারণ বুলবা ছিলেন অসম্ভব ভারী ও মোটা। ছেলেরাও ঘোড়ায় চড়ে বসেছে দেখে মা ছুটে গেলেন ছোটটির দিকে। এই ছেলেটির মুখে ছিল কেমন একটা কোমলতর ভাব। তিনি তার রেকাব ধরে লাগামে ঝুলে পড়লেন। নিজের হাত থেকে ছেলেটিকে ছাড়তে চাইলেন না। চোখে তার হতাশার দৃষ্টি। দুজন জোয়ান কসাক সযত্নে তাকে তুলে ঘরে নিয়ে গেল। কিন্তু যেই তিনি দেখলেন যে তারা প্রাঙ্গণ পার হয়েছে, অমনি বয়স সত্ত্বেও বন্য ছাগির মতো ক্ষিপ্র বেগে তিনি আবার তাদের দিকে দৌড়ে গেলেন। অবিশ্বাস্য শক্তিতে ঘোড়া থামিয়ে উন্মত্ত অদম্য আবেগে তার একটি ছেলেকে জড়িয়ে ধরলেন। তাকে আবার ফেরানো হলো। তরুণ কসাকেরা অগ্রসর হলো ভারাক্রান্ত হৃদয়ে। চোখের জল চেপে রাখল পিতার ভয়ে। বুলবা নিজেও কিছুটা বিচলিত হয়েছিলেন, যদিও তা প্রকাশ না করার চেষ্টা করছিলেন তিনি। দিনটি ছিল ধূসর, ঘাসের সবুজে উজ্জ্বল কঠিনতা, পাখির গানগুলিও যেন বেসুরো। তারা চলতে চলতে পেছন ফিরে তাকালো। তাদের গ্রাম যেন মাটিতে ঢুকে গেছে। মাটির উপরে কিছুই দেখা যায় না, কেবল দেখা যায় তাদের বাড়ির উপরকার দুটি চিমনির চূড়া আর গাছগুলির মাথা। এই গাছের ডালে তারা এককালে চড়ত কাঠবিড়ালির মতো। পরে তাও দৃষ্টির আড়ালে চলে গিয়ে দেখা গেল কেবল দূর তৃণভূমি। সেই তৃণভূমি যা দেখে তাদের মনে পড়ল তাদের জীবনের সমস্ত কথা। সেই যখন তারা শিশির ভেজা ঘাসের উপর গড়াতো, তখন থেকে সেই দিনটি পর্যন্ত যখন তারা এখানেই অপেক্ষা করত, কখন এক কালো ভ্রু কসাক বালিকা দূর থেকে সভয়ে ছুটে পার হয়ে আসবে ক্ষিপ্র লঘু পদক্ষেপে। এখন দেখা যাচ্ছে কেবল কুয়োর লাঠিটা, তার মাথায় লাগানো গাড়ির চাকা আকাশের পটভূমিতে আঁকা। তারপর দূর থেকে পাহাড়ের মতো দেখতে যে সমতল ভূমি তারা পেরিয়ে এলো, তাই যেন সবকিছুকে চোখের আড়াল করে দিল। বিদায় শৈশব, বিদায় খেলাধুলা, সবকিছু, সব।